হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নজরুল ভাই আসলেই অপরাধী, নজরুল ভাই আসামি, জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে। আমার কাছে আসামি ফলাফল রয়েছে। এখন ব্যক্তি নজরুল, সে যে আসামি সেটা আমাকে প্রমাণ করতে হবে। তো আমার কাছে ফলাফল রয়েছে, আমি ফলাফল দেখে দোষীকে আমি খুঁজে বের করব। এই মজাটা আজকে আমরা করতে যাচ্ছি। তো এটাই হচ্ছে বায়াস থিওরামের মূল ভিত্তি। আমরা আজকে পুরো ভিডিওতে এই কনসেপ্টটা ক্লিয়ার করব। আর এই মিস্টার বায়াস অর্থাৎ থমাস বায়াস 1763 সালে এই থিওরামটা নিয়ে আসেন। এখন এটা সর্বজন স্বীকৃত, আমরা খুবই উপকার পাচ্ছি এই থিওরি থেকে। তো আমরা বেশি কথা না বলে আসল ভিডিওতে যাই, ক্যালকুলেশনগুলো দেখি কেমন। আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনি আর কোনোদিন বায়াস থিওরাম ভুলবেন না। মোটামুটি আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বায়াস থিওরামের মূল ভিত্তিটা হচ্ছে, এটা সম্ভাবনার নতুন আপডেট পাওয়ার পর, অর্থাৎ নতুন তথ্যের ভিত্তিতে সম্ভাবনাকে সে আপডেট করে। অর্থাৎ নতুন তথ্য আমার কাছে আসবে, তারপর আমি সম্ভাবনাকে আপডেট করব। এটি মূলত তত্ত্ব, পরিসংখ্যান এবং মেশিন লার্নিংয়ের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটা ভবিষ্যৎবাণী কিংবা অনিশ্চয়তার মধ্যে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। তো এটার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা গত ক্লাসে কন্ডিশনাল প্রবাবিলিটি নিয়ে আলোচনা করেছি, সুতরাং এটার সাথে আমরা মোটামুটি পরিচিত। তো এটা সূত্রটা হচ্ছে গিয়া পি এ অফ বি। এখানে এই জিনিসটা আবার উল্টিয়ে এরকম হয়ে গিয়েছে, পি বি এ, তারপরে পি এ এবং পিবি। এটা হচ্ছে গিয়া আমার বায়াসের সূত্র। তো এইখানে একটু খেয়াল করেন, আমি প্রথমে বলেছি পি এ অ্যান্ড বি। তাহলে এ বি এটা কি? এটা হচ্ছে গিয়া পোস্টেরিয়র প্রবাবিলিটি। অর্থাৎ যেখানে বি দেওয়া থাকবে, এ এর সম্ভাবনা ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ বি দেওয়া থাকবে, এ আমাকে বের করতে হবে। তারপর দেখেন, এটা হচ্ছে লাইকলিহুড, এটাও সম্ভাবনা তৈরি করতে হয়। মানে আমি স্বাভাবিকভাবে যে সম্ভাবনাটা ক্যালকুলেশন করে থাকি, এই ক্ষেত্রে কি হবে, এ দেওয়া থাকবে, বিকে বের করতে হবে। এটা সাধারণভাবে, অর্থাৎ একটা ভ্যালু দেওয়া থাকবে, আমরা প্রাথমিক একটা ভ্যালু পাবো, এ কে পাবো, আমার বি কে ক্যালকুলেশন করতে পারবো। এখানে দেখেন উল্টা, এটাকে আমরা বলবো পোস্টেরিয়র প্রবাবিলিটি। আমার কাছে বি দেওয়া থাকবে, এ কে খুঁজে বের করতে হবে, যেটা আমি কন্ডিশনাল প্রবাবিলিটিতে মোটামুটি বুঝিয়েছি। এটাকে প্রিয়র প্রবাবিলিটি বলা হয়, অর্থাৎ শুধুমাত্র আমার যে অবস্থান, প্রাথমিক যে সম্ভাবনা সেটাকে আমি বুঝতে পারি, সেটাকে আমরা পি এ দ্বারা প্রকাশ করব। মার্জিনাল প্রবাবিলিটি, অর্থাৎ বি এর সমস্ত সম্ভাবনা, অর্থাৎ বি এর যে ঘটনাগুলো থাকবে এগুলার সম্ভাবনাকে আমরা এখানে বুঝাবো হচ্ছে পি অফ বি। আশা করি আমরা এই সূত্রটার ডিটেলস এখান থেকে আমরা কিছুটা আইডিয়া করতে পেরেছি। আমরা পুরো ক্যালকুলেশনটা যখন মাথায় নিব, তখন এই জিনিসটা আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটাকে বলবো পোস্টেরিয়র প্রবাবিলিটি, এটাকে বলবো লাইকলিহুড, এটাকে বলবো প্রিয়র প্রবাবিলিটি, আর এটাকে বলবো পি অফ বিকে মার্জিনাল প্রবাবিলিটি। তো তিনটা ক্যালকুলেশন, এই চারটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। আমাদের ডান পাশে একটা চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র দেওয়া আছে, একটা খালি বাটি আর একটা হচ্ছে কুকুর, একটা খরগোশ, একটা বিড়াল। তো এই কয়েকটা চিত্র আমাদের এখানে দেওয়া আছে। তো আমি যেহেতু গল্প করে করাইতে খুব পছন্দ করি, বোঝানোর জন্য আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন।
এখানে রহিম সাহেব নামে এক ভদ্রলোক এই 3টা প্রাণীকে সে লালন পালন করে, অর্থাৎ পোষ্য প্রাণী। এখন সে ঘরে দুধ রেখে গেছে, সে বাইরে গেছে, বাইরে থেকে এসে দুধগুলো খাবে, এসে দেখে পুরো বাটিই খালি হয়ে গেছে। এখন সে সন্দেহ করতেছে তার পোষা প্রাণীগুলোর মধ্যে কেউ একজন এই সর্বনাশটা করছে। প্রাথমিকভাবে সে আইডিয়া করলো যে অ্যাট্রাকশন, বিলায়ের এই দুধের প্রতি অ্যাট্রাকশনটা কেমন। এখন সে অ্যাট্রাকশনটা ক্যালকুলেশন করলো, সে মনে মনে সে টাইপ করলো আমার বিলাইয়ের অ্যাট্রাকশন হচ্ছে গিয়া 60%, অর্থাৎ দুধের প্রতি বিলাইয়ের আকর্ষণ হচ্ছে 60%, ডগের আকর্ষণ হচ্ছে গিয়ে 30%, এবং খরগোশের আকর্ষণ হচ্ছে 10%। এই হচ্ছে তার ক্যালকুলেশন, অর্থাৎ এই 3জন প্রাণী 3 রকম অ্যাট্রাকশন। অর্থাৎ এখান থেকে তো বোঝাই যায় যে আসলে বিলাই খাইছে, তাই না? এত সহজ না, মুখে বললে তো হবে না, এটা প্রমাণ করে ছাড়তে হবে, আদালতে গিয়ে প্রমাণ করতে হবে আসলে বিলাই চোর। আমরা এমনিতেই মানে আমাদের মনে হয়েছে অমনি মনে হচ্ছে যে সে চোর, সেজন্য তাকে আমরা চোর সাব্যস্ত করতে পারি না, আমাকে ক্যালকুলেশন করে প্রমাণ করতে হবে। তো রহিম সাহেব এটাও জানে বাড়িতে কে বেশি থাকে, বাড়িতে বিলাই বেশি থাকে নাকি কুকুর বেশি থাকে। ইন হাউস, বাসায় কে বেশি থাকে। তো বাসায় পি অফ ক্যাট, বিলাইয়ের থাকার পরিমাণ সে মনে মনে অ্যাজাম্পশন করলো 0.5, মানে 50%। 50% সে বিলাইকে সন্দেহ করতেছে সে বাসায় থাকে, সে জানে এটা, যেহেতু সে লালন পালন করে সে জানে। কুকুরের থাকার সম্ভাবনা 0.3, খরগোশের থাকার সম্ভাবনা 0.2। সে একটা মনে মনে ক্যালকুলেশন করে ফেলছে, কিন্তু সে খেয়াল করেছে খরগোশ যদি কোনো কিছু চুরি করে তাহলে সে কোনো না কোনো দাগ এখানে অঙ্কন করে যাবে, অর্থাৎ কোনো না কোনো চিহ্ন থাকে যদি খরগোশ চুরি করে। সুতরাং এই জায়গায় সে একটা জিনিস মোটামুটি ক্লিয়ার হতে পারলো, এই কাজটা খরগোশের দ্বারা সম্ভব না, বাকি 2 প্রাণী হইল গিয়া ক্রিমিনাল, এই বাকি 2টারে আমার টার্গেট করতে হবে। অবশেষে রহিম সাহেব চিন্তা করলো যে আমাকে বায়াস থিওরাম ইউজ করতে হবে। তো বায়াস থিওরামের রুলসটা কি আমরা একটু আগে দেখে আসছি, আমি বায়াস থিওরামটাকে ধরে নিয়ে আসি। তো বায়াস থিওরামটা হতে হবে এরকম, তাই না? এই জায়গাটায় পি অফ এ বি এই জিনিসটাকে আমার বের করতে হবে, অর্থাৎ এই জায়গাটায় লিখে দিছে যেটা পোস্টেরিয়র প্রবাবিলিটি, অর্থাৎ আমাকে এই পোস্টেরিয়র প্রবাবিলিটি বলতে আমরা বুঝি মূলত বি দেওয়া থাকবে, একে ক্যালকুলেশন করতে হবে, বি দেওয়া থাকবে, একে ক্যালকুলেশন করতে হবে। তো এই জিনিসটাকে আমি একটু এভাবে লিখি, এই পোস্টেরিয়র প্রবাবিলিটি আমাকে বের করতে হবে। তো পোস্টেরিয়র প্রবাবিলিটিটা কি আমরা কি জানি? জানি না। তো এই জায়গায় হচ্ছে পোস্টেরিয়র প্রবাবিলিটি হবে অ্যানিম্যাল এভিডেন্স ইজ হোয়াট, অর্থাৎ কোন প্রাণীটা আমরা এভিডেন্স, কিন্তু সর্বপ্রথম এই যে র্যাবিটকে আমরা বাদ দিয়ে দিছি, কারণ সে যদি খাইতো তার একটা এভিডেন্স থাকতো, সে দাগ দিয়ে যাইতো, সুতরাং তার এখানে ইনভলভ হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু এভিডেন্স আছে অ্যানিম্যাল, কোন অ্যানিম্যালের এভিডেন্স সবচেয়ে স্ট্রং,
তাকেই আমরা সন্দেহ করব। অর্থাৎ এখন আমাকে এভিডেন্সকে খুঁজে বের করতে হবে। এই জায়গায় টোটাল এভিডেন্সটা কি বুঝায়, কি বুঝাতে চাচ্ছে সেটাকে আমার খুঁজে বের করতে হবে এবং তার সাথে আমার প্রাণীকে হিসাব করতে হবে। তাহলে আমার অ্যানিম্যাল এভিডেন্স এটাকে খুঁজে বের করতে হবে। তো এখন আমরা স্বাভাবিকভাবে সন্দেহ করতেছি বিলাইকে। বিলাইয়ের 60% সম্ভাবনা হচ্ছে দুধ খাওয়ার। তাহলে আমরা কইতেই পারি যে বিলাই চোর, তাই না? বিলাই চোর এটা আমরা বলতেই পারি। তো আমরা সাধারণভাবে আমরা সাধারণ দৃষ্টিতে ক্যালকুলেশন করে থাকি এভাবে যে এভিডেন্স ক্যাট, যেহেতু বিলাই দুধের প্রতি আকর্ষণ 60%, সেজন্য তার দুধ চুরি করার সম্ভাবনা অর্থাৎ তার প্রমাণ আমরা সাধারণভাবে ক্যালকুলেশন করে 0.6, অর্থাৎ 60% সে এই বেড়াই চুরি করছে, এটাই বুঝাইতে চাচ্ছি। অর্থাৎ এভিডেন্সটা কল্পনা করা যাচ্ছে 60%ই বিলাইয়ের, আর এভিডেন্স 30%টা কার হবে? 30% হবে কুকুরের, যেহেতু কুকুরও দুধ খাইতে পছন্দ করে কিন্তু 30%। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম, সাধারণত ধরে নিলাম, মানে রহিম সাহেব ধরে নিল যে আমার যে প্রমাণ সেই প্রমাণ অনুযায়ী বা আমার অ্যাজাম্পশন অনুযায়ী এই কুকুর 30% দুধ খাইতে পারে আর বিলাই 60% দুধ খাইতে পারে। এখন আমাকে টোটাল এভিডেন্সটা বের করতে হবে। এটা আমি বিলাইয়ের এভিডেন্স, অর্থাৎ বিলাইয়ের সম্ভাবনা পাওয়া যায় 60%, মানে অ্যাট্রাকশন যেহেতু 60%, তাহলে তার সম্ভাবনা পাওয়া যায় 60%। কুকুরের সম্ভাবনা পাওয়া যায় 30%, যেহেতু অ্যাট্রাকশন 30%, তাহলে তার দুধ খাওয়ার সম্ভাবনাও 30%। এখন আমাকে আসলে এভিডেন্সটা কত, টোটাল এভিডেন্সটা কত সেটা আমাকে বের করতে হবে। এভিডেন্স ইজ ইকুয়াল টু, এই জায়গাটায় দেখেন এই এভিডেন্সকে আমরা কার সাথে তুলনা করব, এই জায়গায় আমরা ব্যাখ্যা করেছি এভিডেন্সকে আমরা মার্জিনাল প্রবাবিলিটির সাথে তুলনা করব। তো এখানে এভিডেন্স ইজ ইকুয়াল টু আমাকে কি করতে হবে, কুকুরের খাওয়ার সম্ভাবনা কতটুকু, অ্যানিম্যাল এভিডেন্স এটা কিন্তু আমরা এখনো জানি না, এটা পরে বের করতে হবে। এখন কুকুরের খাওয়ার সম্ভাবনা কতটুকু, সরি বিলাইয়ের খাওয়ার সম্ভাবনা কতটুকু, এভিডেন্স তারপরে হচ্ছে ক্যাট, তার আগে পি। বিলাইয়ের দুধ খাওয়ার সম্ভাবনা কতটুকু আর বিলাই কতটুকু বাড়িতে থাকে, যোগ কুকুরের দুধ খাওয়ার সম্ভাবনা কতটুকু, এভিডেন্স অবলিক ডগ, আর কুকুর কতটুকু বাড়িতে থাকে। এটা এখনো আমি ডিপে আসিনি, এরপরে আরেকটা এক্সাম্পল করলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। আপনারা এই জিনিসটা কিছুটা বুঝতে পারতেছেন, কিছুটা মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি বায়াস থিওরামের দ্বিতীয় এক্সাম্পল যখন করব তখন আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন, একটু ধৈর্য ধরে শুনুন। তো এখানে দেখেন আমরা সাধারণ অর্থে বিলাইয়ের দুধ খাওয়ার সম্ভাবনা 60%, কুকুরের দুধ খাওয়ার সম্ভাবনা 30%। সুতরাং আমরা এখন এভিডেন্সকে কল্পনা করতেছি। এখন টোটাল যে এভিডেন্সটা আছে সেটা ক্যালকুলেশন করতে হলে মার্জিনাল, আমরা এখানে বলেছি যে মার্জিনাল প্রবাবিলিটি, এটাকে আমার বের করতে হলে আমার টোটাল যে এভিডেন্সটা আছে এবং টোটাল যে ভ্যালু আছে সবগুলোকে গুণ করে একটা আরেকটার সাথে যোগ করতে হবে। তো এই অনুসারে যদি আমরা এখন যাই, পি অফ এভিডেন্স ক্যাট এটার ভ্যালু কত, 60%, টোটালটার পি অফ এভিডেন্স ক্যাট 60%, 0.6। পি অফ ক্যাট কত,
গুণ পি অফ ক্যাট কত, আমরা এখানে কত ধরছি, বাড়িতে থাকে, পি অফ ক্যাট 5%, 0.5 যোগ এভিডেন্স অফ ডগ, পি অফ ডগ কত, এখানে আছে 0.3% গুণ পি অফ ডগ কত 0.3%, আর আমরা তো খরগোশকে বাদ দিছি না, 0.3। এটাকে এখন ক্যালকুলেশন করলে আমরা পাই, আমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে দিই কারণ এটা আমি আগে একবার করেছি, আপনাদেরকে বোঝানোর আগে আমি একবার ক্যালকুলেশন করেছি, সেজন্য এটা আমি বিস্তারিত করতেছি না। এটাকে ক্যালকুলেশন করলে 0.3 পাবো, আর এটাকে ক্যালকুলেশন করলে এটা বোঝাই যাচ্ছে 0.3 তিরিকা 9, 0.9 পাবো। দুইটাকে যোগ করা হলে পাবো দুইটাকে অ্যাড করলে 0.39 পাবো। তাহলে আমার টোটাল এভিডেন্স পেলাম 0.39, অর্থাৎ এটাকে আমরা মার্জিনাল প্রবাবিলিটি বলবো। তাহলে আমরা কি করেছি, আমরা প্রাথমিকভাবে সন্দেহ করেছি বিলাইয়ের দুধ খাওয়ার সম্ভাবনা 60%, কুকুরের দুধ খাওয়ার সম্ভাবনা 30%। এখন তাদের যে প্রমাণটা আছে এভিডেন্স অর্থাৎ মার্জিনাল প্রবাবিলিটি, এটাকে বি ধরি, অর্থাৎ তাদের যে মার্জিনাল প্রবাবিলিটি আছে সেটাকে আমার বের করার জন্য টোটাল যে ভ্যালু আছে সবগুলোকে গুণ এবং যোগ করতে হয়েছে, অর্থাৎ ক্যাটের সাথে ক্যাটের গুণ, ডগের সাথে ডগের গুণ, আর হচ্ছে টোটাল রেজাল্টটা আমার বের হয়ে গিয়েছে। এখন আমি বের করব এই অ্যানিম্যাল এভিডেন্স। এখন আমি প্রমাণ পেলাম, আমি সন্দেহ করতেছি যে এই বিলাই, মানে আমার চোখে আমার দৃষ্টিতে বোঝা যাচ্ছে বিলাই আসল চোর, কিন্তু বিলাই যে দুধ চোর এটা কি সত্যি? তাহলে অ্যানিম্যাল এভিডেন্স এরকম আসবে না, বিলাই এভিডেন্স আসবে না। কুকুর যে দুধ খেয়েছে এটা কি সত্যি? তাহলে কুকুর এভিডেন্স এরকম আসবে না। আচ্ছা আমি করে দেখাই, আমি সর্বপ্রথম কুকুরকে নিয়ে করি। তাহলে অ্যানিম্যাল এভিডেন্স, আমরা এভিডেন্স অ্যানিম্যাল আমরা সাময়িকভাবে অর্থাৎ প্রাথমিকভাবে আমরা সন্দেহ করেছি বিলাই। এখন আমরা প্রাণীকে দিয়ে এভিডেন্সকে দেখি কেমন। তো এখানে আমরা প্রথমে ডগকে দিয়ে দেখি এভিডেন্স। তাহলে ডগ এভিডেন্স সমান সমান এই জিনিসটা উল্টাই যাবে, এখানে আসবে পি অফ, মানে এই জিনিসটা চলে আসবে, এই জিনিসটা চলে আসবে এভিডেন্স ডগ, পি অফ, এটা কিন্তু বায়াসের সূত্র, এভিডেন্স ডগ। তাহলে এখানে আমরা বায়াসের সূত্রটা দেখি, এই জিনিসটা মধ্যে এইটা উল্টাই গেছে, তারপর পি অফ এ, পি অফ এ কি, আমরা কাকে কল্পনা করতেছি, ডগকে। তাহলে পি অফ এ কে হবে, ডগ ইন্টু, এটা ইন্টু পি অফ ডগ। নিচে কি হবে, নিচে হবে মার্জিনাল, যেটা মার্জিনাল কোনটা, এভিডেন্স। এভিডেন্স সমান সমান কত আসে রেজাল্ট, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে এভিডেন্স ডগ হচ্ছে 30%, এটা দেখার কিছু না, আমরা জানি 0.3 গুণ 0.3 নিচে হচ্ছে গিয়া 0.39 সমান সমান 0.9, 0.39 কাটাকাটি করলে আসে 0.2 সামথিং, 25 জাতীয় কিছু একটা আসবে, আমরা 26 দিই বা 25 দিলাম, কিছু একটা আসবে, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখবেন এত পার্সেন্ট, অর্থাৎ 25% কুকুরের খাওয়ার
দুধটা খাওয়ার সম্ভাবনা কুকুরের 25%, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে ডগের খাওয়ার সম্ভাবনা কি, সে নিশ্চিত হলো আর কি, ডগ খাইতে পারে কতটুকু, সমান সমান 0.25 বা 25%, অর্থাৎ কুকুর খাইতেছে 25%, এটাই সম্ভাবনা বের হয়েছে। আমরা একটু বিড়ালের দিকটা ক্যালকুলেশন করি। পি অফ ক্যাট এভিডেন্স সমান সমান, তাহলে এটা উল্টাই যাবে, পি অফ এভিডেন্স কত, ক্যাট, তারপর ইনটু পি অফ ক্যাট, আর নিচে কি হবে, এভিডেন্স, পি অফ এভিডেন্স সমান সমান পি অফ এভিডেন্স ক্যাট কত বের হয়েছিল, 0.6। উপরে দেখা লাগবে, দেখাচ্ছি। পি অফ এভিডেন্স ক্যাট হচ্ছে 0.6 আর এভিডেন্স বার হচ্ছে 0.39, আর পি অফ ক্যাট কত, 0.5, বাসায় থাকে কত, 0.5, তাহলে পি অফ 5 হচ্ছে 0.5 বাই 0.39 সমান সমান, ক্যালকুলেশন করলে এখানে 0.76 বা এই জাতীয়, মানে 70%ই তার সম্ভাবনা। তাহলে ক্যাট খাওয়ার সম্ভাবনা কত, 70%। ক্যাট মিল্ক ইটিং সমান সমান 70%। তাহলে চোর কে বের হইল, এখানে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে, অর্থাৎ রহিম সাহেব এই বায়াস থিওরামের মাধ্যমে এটা ক্যালকুলেট করতে পারলো যে আসল অপরাধী এই বিলাই, তার দুধটা খেয়েছে বিলাই। তাহলে আপনি আমাকে বলতেই পারেন, ভাই আপনি এত কষ্ট করে ক্যালকুলেশন করলেন, এ তো বুঝাই যাচ্ছে যে বিলাই খাইতেছে। না ভাই, এরকম সন্দেহ করলে তো হবে না। এখানে আপনাকে বুঝতে হবে আসল অপরাধীটা কে, সেটাকে খুঁজে বের করতে হলে আপনাকে বায়াস থিওরাম ইউজ করতে হবে। আর এই থিওরামের মাধ্যমে যে আসল অপরাধীকে খুঁজে বের করা যায় বা আসল জিনিসটাকে খুঁজে বের করা যায়, তার প্রমাণ একটা আমি আপনাকে দিয়েছি, বিলাই। এটা প্রাথমিকভাবে বোঝা গেলেও আরও কিছু ক্যালকুলেশন আছে, এমন এমন ক্যালকুলেশন আছে যেগুলো প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে না এটাই হবে, কিন্তু আসলে না, ওইটা হয় না, রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আপনি ফলাফল জানেন, আপনি এভিডেন্সটা জানেন, এভিডেন্সের ভিত্তিতে, ফলাফলের ভিত্তিতে আপনাকে বের করতে হবে আসলেই সে অপরাধী কিনা। এটা হচ্ছে বায়াস থিওরাম। অর্থাৎ যে রেজাল্টটা আপনার কাছে আসছে, রেজাল্ট অনুযায়ী সে দোষী কিনা, বা ওই ব্যক্তিকে এটার মধ্যে জড়িত কিনা, ওই ব্যক্তি কি সিগারেট খায় কিনা, ইত্যাদি ইত্যাদি, এভাবে ক্যালকুলেশন করে বায়াস থিওরামের মাধ্যমে বের করতে হয়। এখন আপনি যেহেতু আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই বিলাই দুধ খায় 60%, যেহেতু সেই অপরাধী এমনিই বোঝা যায়, দেখি আমরা আরও ক্যালকুলেশন করে যে আসলেই কি বিলাই অপরাধী, এরকম জাতীয় কিছু সহজেই বোঝা যায় কিনা। বোঝা গেলেও পরে পরীক্ষার ফলাফল কি আসে সেটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন তো। একটা ডাক্তার, সে ধরেন আপনি ডাক্তার, তো এখন আপনি কি করেন, রোগীর চিকিৎসা করেন। রোগীর চিকিৎসা করতে হলে আপনাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ধারণ করতে হয়। এখন এমন একটা রোগ পৃথিবীতে আবিষ্কার হয়ে গেছে, যেটা রোগটা পৃথিবীতে বিরল, অর্থাৎ 100টা রোগের মধ্যে এই রোগটা 1%। এখানে লেখা আছে ডিজিজ, এই রোগ 100টা রোগের মধ্যে 1%, রোগের পরিমাণ হচ্ছে পি অফ ডিজিজ 1%। অর্থাৎ পৃথিবীতে যদি 100টা রোগ থাকে,
এই রোগটা তাদের মধ্যে একটা, বিরল, মানে এটা খুবই নগণ্য। কি নগণ্য বলতে, এটা রোগটা দেখাই যায় না, কিন্তু যার একবার হয় তার কোনো বাঁচার উপায় নাই, এরকম একটা রোগ, 1%। এই রোগটা পরীক্ষা করতে গিয়ে যারা রোগী, আপনি যে ডক্টর, আপনি রোগীদের, যারা রোগী, প্রকৃত রোগী, এদের পরীক্ষা করতে গিয়ে দেখলেন আপনার যে পরীক্ষা তার 95%ই অ্যাকুরেট। পি অফ ডিজিজ হচ্ছে 0.1, এটা 100টা রোগের মধ্যে একটা। পি অফ ডিজিজ 0.1 পাওয়া গেছে। এখানে পি অফ পজিটিভ ডিজিজ, অর্থাৎ যারা রোগী, এই রোগীগুলার রোগটা হয়েছে কিনা, মানে এটা বুঝাতে চাচ্ছি এই রোগটা আসলেই কি রোগ কিনা, সেটা 95%। ধরেন আপনি একটা রোগীর চিকিৎসা করছেন, সে রোগী, সে 100% রোগী, আপনার পরীক্ষায় সে প্রমাণও হয়েছে সে রোগী, এরকম হচ্ছে গিয়া 95%। অর্থাৎ রোগী যদি হয়ে থাকে তাকে আপনি 95% রোগী হিসাবে আখ্যায়িত করতে পারেন আপনার পরীক্ষার মাধ্যমে। আবার দেখেন যারা সুস্থ মানুষ, এদেরকেও আপনি মাঝে মাঝে রোগী বানাই দেন। রোগ নাই অথচ তাদের আপনি রোগী বানাই দেন, এরকম আপনার ঘটে কয়বার? 5%। অর্থাৎ রোগীকে আপনি রোগী চিহ্নিত করতেছেন, হ্যাঁ তুমি রোগী, সেক্ষেত্রে আপনার 95% সঠিক হচ্ছে। রোগীকে আপনি 95% সঠিক বলতে পারতেছেন যে তুমি রোগী। কিন্তু যাদের রোগ নাই, যে সুস্থ মানুষ, এদের মধ্য থেকে আপনি মাঝে মাঝে 5% রোগী বানায় ফেলান, নো ডিজিজ। তাহলে আমরা এখানে শুধুমাত্র কি পেয়েছি, এখানে একটা জিনিস লেখেনি, সেটা হবে পি অফ, এটা আমার লাগবে, নো ডিজিজ, এটা আমি লিখে দেই। পি অফ নো ডিজিজ ইজ কত? 1%, যেহেতু এখানে 99%, 0.90, 100 জনের মধ্যে 99% হচ্ছে এই ধরনের রোগ থাকে না। 100টা রোগের মধ্যে 99% রোগ এটা না, 100টার মধ্যে 1% রোগ হচ্ছে এইটা। বিষয়টা বোঝার চেষ্টা করেন। 100টা রোগ আছে, 100টা রোগের মধ্যে মনে করেন জ্বর, আমাশা মিলে ওগুলো হচ্ছে 99%। অর্থাৎ এই রোগের মধ্যে ওগুলা পড়ে না। আর এই রোগ একটাই পৃথিবীতে, এটা হইলে মানুষ বাঁচে না। আবার এই রোগে আক্রান্ত যে সমস্ত রোগী আছে, এদের আপনি 95% চিহ্নিত করতে পারেন। তাদের বলতে পারেন যে ভাই আপনি এই রোগে আক্রান্ত রোগী, আপনার ফলাফল 95% সঠিক। আর 5% ভালো মানুষরেও আপনি আপনার চিকিৎসার মাধ্যমে, আপনার পরীক্ষার মাধ্যমে 5% ভালো মানুষরেও আপনি কি করে ফেলেন, ভুলবশত বলে ফেলেন যে ভাই আপনি রোগী, অথচ আপনার রোগ নাই। এর কিন্তু রোগ নাই, আপনি তারা কি করে ফেলাইছেন, রোগী বানায় ফেলাইছেন। তাহলে এখানে কি বের হইল, এই জায়গাটা আমি লিখি, ছোট করে লিখি, যদি এখানে লেখা আছে আমি এরপরে লিখি, আমার লেখাটা আপনি হয়তো একটু ভালোভাবে নেবেন, সেজন্য লিখতেছি। পি অফ ডিজিএস হচ্ছে গিয়া 0.01, অর্থাৎ রোগের পরিমাণ আছে 1%। পি অফ পজিটিভ ডিজিএস 0.95, মানে 95% আপনি রোগীরে রোগী বলতে পারেন। রোগ নাই কিন্তু আপনি রোগী বানাই দিয়েছেন, এরকম কিরকম কতটুক হয়? এরকম আপনার দ্বারা সফলভাবে পরীক্ষা হয় 0.05%। আবার নো ডিজিজ, নো ডিইজিআই, আচ্ছা আমি একটু লিখি, আপনি বানান ধরেন না, মাফ করে দিয়েন। 0.99, এই হচ্ছে গিয়া আমার অ্যাজাম্পশান বা ডাক্তারের পরীক্ষার ফলাফল।
ডাক্তার এরকম করে পরীক্ষা করে থাকে, কিন্তু তার একটা ভালো একটা দিক আছে, সে 95% রুগীরে সে চিহ্নিত করতে পারে, কিন্তু 5% ভালো মানুষটা আবার রুগী বানায় দেয়। এরা তো টেনশনে ভাই মরতে মরতে শেষ হয়ে যায়, তাই না? তো বায়াস থিওরাম আমরা অ্যাপ্লাই করি। এখন আমাকে বের করতে হবে পজিটিভ, মানে আমি বলতেছি যে পজিটিভ, হ্যাঁ তুমি সঠিক রুগী। তো এই পজিটিভ অর্থাৎ রোগ আছে, আসলে কি সে রোগী কিনা, তাকে ডাক্তার চিহ্নিত করেছে রোগী, কারণ সে 5% কিন্তু ভুল ব্যাখ্যা দিচ্ছে, 5জন ভালো মানুষকে সে অসুস্থ বানায় দিচ্ছে। সুতরাং এখানে তো সন্দেহ আছে, কিন্তু আছে। ঠিক তেমনইভাবে এই জায়গাটায়ও বিলাই কিন্তু দুধ খায়, কিন্তু কুকুরও তো ভাই 30% দুধ খায়, তাহলে সন্দেহ আছে না? জিনিসটা এইখানে দেখেন, রোগীর রোগ আছে, অর্থাৎ সে যদি রোগী হয়ে থাকে সে 95% সঠিক আনসারটা দেয়, হ্যাঁ সে তুমি রোগী, কিন্তু আবার 5% ভালো মানুষ রে রোগী বানায় দেয়। তো এরকম ভুল ক্যালকুলেশনে 5% রে যে সে তার রেজাল্ট দিয়ে দিচ্ছে তোমার রোগ আছে, এরা তো ভাই রাতের বেলা টেনশন করতে করতে হার্ট ফেল করবে, এটা একটা ঝামেলা। সেজন্য আমি বায়াস থিওরাম দিয়ে পরীক্ষা করব যে এই রেজাল্ট যেটা আপনি ডাক্তার দিচ্ছেন তা কি আসলে সঠিক কিনা। তাহলে আপনি বলেছেন এই রুগী তার মধ্যে রোগ আছে, সে কি আসলে রুগী কিনা এটা আমরা প্রমাণ করব। আপনি বলে দিয়েছেন সে রুগী, সে কি আসলে রুগী কিনা এটাই আমাকে প্রমাণ করতে হবে। এর মানে হচ্ছে আপনি আমাকে একটা রেজাল্ট দিয়েছেন, সেই রেজাল্টটা আমি যাচাই বাছাই করে সিদ্ধান্তে উপনীত হব আসলে ওই ব্যক্তির এই রোগটা আছে কিনা। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কারণ। তো এই জন্য আমাকে কি করতে হবে, পি অফ ডিজিজ পজিটিভ, অর্থাৎ রোগ আছে সে রুগী কিনা এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা জানি 95% সঠিক আনসার দেয়, অর্থাৎ রোগী যদি রোগী হয়ে থাকে 95% সঠিক আনসার দেয়, আর রোগ আছে হচ্ছে গিয়া 100টার মধ্যে একটা, রোগ হচ্ছে 100টার মধ্যে একটা, আর পজিটিভ এটাকে আমার ক্যালকুলেশন করে বের করতে হবে। আর এটাই হচ্ছে সেই বিশ্ববিখ্যাত মার্জিনাল প্রবাবিলিটি। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। তো পজিটিভটাকে বের করতে হলে স্টেপ 1-এ আমাকে কি করতে হবে, পজিটিভকে বের করতে হবে। এই মার্জিনালটাকে বের করার জন্য সবসময় মনে রাখবেন, আপনি ওখানে আমি বি বলেছি, এভিডেন্স বলেছি, তাই বলে আপনি এভিডেন্সকে কল্পনা করবেন, এটা জাস্ট এক্সাম্পলের জন্য। আপনি সবসময় মনে রাখবেন এটা হচ্ছে মার্জিনালটা আপনি কিভাবে বুঝবেন, যে জিনিসটাকে নিয়ে এতই আলোচনা, যেমন এখানে এভিডেন্সকে নিয়ে আলোচনা, এভিডেন্স শক্তিশালী যার পক্ষে থাকবে সেই চোর, সেটা বিলাই হোক কুত্তা হোক। এই জায়গাটায়ও রোগটাকে নিয়ে আলোচনা, পজিটিভ মানে হচ্ছে রোগ আর নেগেটিভ হচ্ছে রোগ নাই। রোগীর যার পজিটিভটাকে আমি প্রাধান্য দিচ্ছি, পজিটিভ নিয়ে আলোচনা, পজিটিভটা যার শক্তিশালী হবে সেই রোগী, আর পজিটিভটা যার শক্তিশালী না সেই রোগী না। তাহলে এখানে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পজিটিভ। এই পজিটিভকে প্রথমে আমার খুঁজে বের করতে হবে। তো এই পজিটিভকে মার্জিনালকে খুঁজে বের করতে হলে আমাকে লিখতে হবে পি পজিটিভ। ওই যে সেই নিয়ম অনুযায়ী আমরা ডাক্তারের পরীক্ষার রেজাল্ট অনুযায়ী যেটা পাইছি, পজিটিভ ডিজিজ পি অফ দ্য ডিজিজ, রোগের পরিমাণ কেমন, 100টার মধ্যে একটা, অর্থাৎ 100টা রোগ থাকলে তার মধ্যে একটা। এবার পি অফ নো ডিজিজ 0.5, পি অফ নো ডিজিজ 0.5, তাহলে পি অফ নো ডিজিজ পজিটিভ, অর্থাৎ রোগী না, এখানে ভালো মানুষ কিন্তু তার রোগী বানায় দিছি, এটাকে আমরা কি বলেছি, নো ডিজিজ পজিটিভ। আর এখানে আমরা রোগীকে রোগী বলেছি, মানে ডাক্তারের পরীক্ষা অনুযায়ী,
এটার পরিমাণ হচ্ছে 95%, আর রুগীর পরিমাণ হচ্ছে 1% 100 জনের মধ্যে, অর্থাৎ রুগী না কিন্তু রুগী বানাই দিছি, এরকম 5% আছে। আর নো ডিজিজ তো 99% এখানে লিখেই দিছি, অর্থাৎ 100টার মধ্যে 1% না হয় এই বিরল রোগ, বাকি 99 তো এই রোগে চিহ্ন মাত্র নাই, সেজন্য নো ডিজিজ আমরা মানে এই রোগটা না এরকম ধরেছি 99%। এখন আমরা রেজাল্টগুলো বসাই দেই। এই যে দেখেন, পি অফ ডিজিজ আমরা হচ্ছে 0.1, পি অফ পজিটিভ ডিজিজ 0.95, তাহলে পি অফ পজিটিভ ডিজিজ 0.95, পি অফ ডিজিজ 0.1। এটা আশা করি বুঝতে পারতেছেন আগের ক্যালকুলেশনগুলো যদি দেখেন। পি অফ পজিটিভ নো ডিজিজ, অর্থাৎ রোগ নাই কিন্তু রুগী 5% না, বলেছি না একটু আগে, গুণ পি অফ নো ডিজিজ, অর্থাৎ 100টার মধ্যে 99টা হচ্ছে অন্য রোগ আর একটা হচ্ছে বিরল, যেটা হলে মানুষ বাঁচে না, সেটা হচ্ছে 99%। তাহলে এটাকে টোটাল ক্যালকুলেশন করলে আমরা এরকম একটা ফিগার পাই 0.59%, 0.59%, 0.59%। এখন আমরা স্টেপ টু ক্যালকুলেশন করব। আমরা শক্তিশালী পজিটিভটা পেয়ে গেছি, এর পাওয়ার কত জিনিসটা আমরা বুঝে গেছি। পজিটিভ এখন আমাদের হাতের মুঠোয়। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে এইটা, আমরা যে পজিটিভটা পাইছি এটা কি আসলে রোগীর ক্ষেত্রে প্রযোজ্য কিনা। যারে আমরা রোগী বলতেছি সে তো সুস্থ মানুষ হইতে পারে, রোগীও হইতে পারে, আসলে কি সে রোগী কিনা এই জিনিসটা আমাকে বের করতে হবে। সেজন্য আমরা সেই সূত্রটা বসাই দিছি আর ভ্যালুটা বসাই দিছি। আমি আমার মতো করে একটু বসাই, তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি আছে, বায়াস থিওরামটা এইভাবে আমরা লিখব, পি অফ ডিজিএস পজিটিভ, যদি রোগটা ক্যালকুলেশন সঠিক হয়, পজিটিভ হয়, সে কি আসলেই রোগী কিনা এটা বের করব। এটা করার জন্য আমার ডাক্তারের যে পরীক্ষা সেটাকে আগে লিখতে হবে। ডাক্তারের পরীক্ষা অনুযায়ী পজিটিভ থাকে রোগীকে, পজিটিভ থাকে যখন রোগী হয়, এরকম সম্ভাবনা 95% আমরা জানি, ইনটু পি অফ কি ডিজিজ, পি অফ ডিজিজ না, ইয়েস, পি অফ ডিজিজ রোগী, বিরল রোগ, পি অফ ডিজিজ, আর নিচে থাকবে শক্তিশালী পি অফ পজিটিভ। এটাকে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, পি অফ পজিটিভ ডিজিজ কত, পি অফ পজিটিভ ডিজিজ হচ্ছে 95%, 0.95 গুণ পি অফ ডিজিজ কত, 100টার মধ্যে একটা, 0.01, 100টার মধ্যে একটা। আর আমরা ক্যালকুলেশন কত পাইছি, সেই শক্তিশালী পজিটিভটা কিভাবে পাইছি, শক্তিশালী পজিটিভটা হচ্ছে গিয়ে 0.059। এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো, আমি টোটাল ক্যালকুলেশনটা বসাই দেই, আপনারা একটু ক্যালকুলেশন করে নেবেন। ক্যালকুলেশনটা করলে এরকম পাবেন 161। তার মানে দেখা যাচ্ছে ডাক্তার সাহেব যে চিকিৎসাটা করতেছে, যে ফলাফলটা নিচ্ছে, যদিও সে ঘোষণা করতেছে যে আমার যে ফলাফল, আমার যে পরীক্ষা, এখানে আমি যে রোগীকে বলবো তুমি রোগী তার সম্ভাবনা 95%, এবং তার পরীক্ষায় ভালো মানুষও 5% অসুস্থ হয়ে পড়ে। কিন্তু
এটাকে যখন আমরা বায়াস থিওরাম অনুযায়ী ক্যালকুলেশন করেছি তখন দেখা যাচ্ছে 16% মাত্র তার চিকিৎসা সঠিক, অর্থাৎ তার অ্যাজামশন, তার যে পরীক্ষার মাধ্যমে সে যে আইডিয়া করে যে এই বিরল রোগে আক্রান্ত ব্যক্তিবর্গ এরকম রোগী, সেটার ক্যালকুলেশন মাত্র 16%। তাহলে এই জিনিসটা কি অথেন্টিক হলো কিনা? উত্তর না। কারণ হচ্ছে গিয়া আমরা এই পরীক্ষার মাধ্যমে এটা ক্লিয়ার হয়ে গিয়েছি যে রোগী হওয়ার সম্ভাবনা 16%, মানে পজিটিভ ফলাফল হওয়ার সম্ভাবনা 16%। সুতরাং এই জায়গাটায় আমরা অথেন্টিক হিসাবে ব্যাখ্যা করতে পারি না। এইভাবেই আমরা বায়াস থিওরামের মাধ্যমে চোরকে চোর, রোগকে রোগ হিসাবে, মানে রোগীকে রোগী হিসাবে ক্যালকুলেশন করতে পারি, এবং এটা আমার বিভিন্ন ক্ষেত্রেই কাজে লাগে। জিনিসটা খুবই কঠিন, হয়তো আরও ক্যালকুলেশন করাইতে পারতাম, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে। আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করবেন। আমি বেসিকটা আপনাদের সাথে শেয়ার করেছি, যতটুকু, এটা আসলে একটু বোঝা কঠিন, যতটুকু সম্ভব হয় আমি ততটুকুই আমি আপনাদের সাথে আমার পক্ষ থেকে শেয়ার করেছি। হয়তোবা আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। এর মধ্যেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে লিখবেন, আমি আনসার করব। আর আপনারা 2 বা 3 বার করে ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এটাই আর কি। কারণ ক্যালকুলেশনটা আসলে বুঝতে হবে। এই জায়গায় মূল ভিত্তি হচ্ছে আপনার মার্জিনাল প্রবাবিলিটি আপনাকে খুঁজে বের করতে হবে। আর আগে সর্বপ্রথম আপনার কি অ্যাজাম্পশন আছে সেটাকে আপনার হিসাব করতে হবে, করে আপনার মার্জিনাল প্রবাবিলিটির সাথে ভাগ করে আপনাকে আসল তথ্যটা বের করতে হবে। এটাই হচ্ছে বায়াস থিওরামের মূল ভিত্তি। তো এটা মূলত আপনার ইমেল স্প্যাম শনাক্ত করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপর চিকিৎসা নির্ণয়ের ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আবার আবহাওয়ার পূর্বাভাস আমরা অবশ্যই সবসময় দেখে থাকি, যারা নৌকায় চলাচল করি বা জাহাজে চলাচল করি, অবশ্যই আমরা আবহাওয়ার প্রতি দৃষ্টি রাখি যে কি অবস্থায় আছে আবহাওয়া, এখন কি যাওয়া যাবে কিনা, তো যাই হোক সমুদ্রে ভ্রমণ করা যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। এটাই হচ্ছে আজকে আমার ক্লাসের মূল বেস, যে বায়াস থিওরাম কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো সবাই ভালো থাকবেন। অনেক বকর বকর করলাম, অনেক বড় হলো ভিডিওটা। আশা করি আপনারা ভিডিওটা ভালোভাবে নেবেন, ভালোভাবে বুঝবেন এবং লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।